তো ভিডিও আমরা সবার লাস্টে দেখবো। এখন শুধু একবার এক ঝলক দেখবো, তারপর আসল জিনিস দেখবো, তারপর ভিডিও দেখলে তারপর ক্লিয়ার হবে। আগেই ভিডিও থেকে বোঝালে ক্লিয়ার হবে না। আগে আমরা এমনি দেখি যে এইরকম একটা নর্মাল সেল থাকে, নর্মাল কোষ থাকে। এই নর্মাল কোষের মধ্যে এইটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে, আরো কিছু জিনিসপত্র থাকে, নিউক্লিয়াসের মধ্যে কিছু ক্রোমাটিন থাকে, তাই না? তো যখন একটা কোষ বিভাজিত হবে, এইগুলো হলো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন। যখন একটা কোষ বিভাজিত হবে, মানে একটা থেকে দুইটা কোষ হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে নিউক্লিয়াসও তো বিভাজন হওয়া লাগবে, তাই না? নিউক্লিয়াসও বিভাজন হয়ে একটা থেকে দুইটা নিউক্লিয়াস হওয়া লাগবে। আবার নিউক্লিয়াস যদি একটা থেকে দুইটা হয়, তাহলে ভেতরে যে ক্রোমাটিন, সেগুলো একটা থেকে দুইটা হবে। বোঝা গেছে? প্রথমে দেখো, আগে ক্রোমাটিন গুলো যেমন ছিল, এখন কি তেমন আছে না মোটা হয়ে গেছে? মোটা হয়ে গেছে। যখন এরকম ক্রোমাটিন গুলো মোটা হয়ে যায়, তখন এটাকে বলা হয় ক্রোমোজোম। আগে ছিল ক্রোমাটিন, এখন মোটা হয়ে গেছে জন্য এটাকে বলা হয় ক্রোমোজোম। তো ক্রোমোজোম মোটা হয়ে গেছে। এখন নিউক্লিয়াস, আরেকটা জিনিস খেয়াল করো, এইখানে চারদিক দিয়ে নিউক্লিয়াসের পর্দা ছিল, এটা ধীরে 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 অসত্য হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে? কারণ আমরা দুই পাশে দুইটা নিউক্লিয়াস তৈরি করতে চাই, এবং দুইটা নিউক্লিয়াস তৈরি করতে হলে এই ক্রোমোজোম যেগুলো আছে এগুলোও তো অর্ধেক হয়ে যাবে, তাই না? অর্ধেক হয়ে অর্ধেক ক্রোমোজোম এই পাশে যাওয়া লাগবে, অর্ধেক ক্রোমোজোম এই পাশে যাওয়া লাগবে। লাভি, তুমি কি আজকে বুঝতে পারতিস? পারতিস। এখন এই অর্ধেক ক্রোমোজোমকে টেনে ওদিকে নিয়ে যাওয়া লাগে, টেনে এদিকে নিয়ে আসা লাগে। টেনে নেওয়ার জন্য ওখানে তো আল্লাহ দড়ি নাজিল করে দেয় নাই, তাই না, যে টেনে দড়ি সাহায্য চলে আসবে। তাহলে এর জন্য ওখানে আছে সেন্ট্রিওল। আর সেন্ট্রিওল থেকে কিছু তন্তু তৈরি হয়। তন্তু মানেই সুতা, তন্তু মানে সুতা। এইগুলোকে বলা হয় স্পিন্ডলের মতো আকৃতি, দেখা যায় মাকু আকৃতি, তাই বলা হয় স্পিন্ডল বা মাকু আকৃতি সুতা বা তন্তু। তো এইরকম করে কিছু, মাকু মানে মাছের মতো, ভেতরে মোটা আর দুই পাশে চিকন। এই যে এইরকম কিছু তন্তু, দুই পাশে দুইটা সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থেকে এইরকম করে কিছু তন্তু তৈরি হতে থাকে। এই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম কিন্তু এখনো লাগে নাই, লাগবে এক সময়। ক্রোমোজোম গিয়ে লেগে যায়। লেগে যাওয়ার পরে এখন তো সহজ কাজ। এখন কি কাজ? দড়িগুলো কেন তৈরি হয়েছে? ক্রোমোজোমটাকে অর্ধেক করে টানার জন্য, মানে এই যে অর্ধেক করে, অর্ধেক ওদিকে অর্ধেক এদিকে যাবে, এটা অর্ধেক করে অর্ধেকটা এদিকে আর অর্ধেকটা এদিকে টানবে, তাই না? এখন যদি ধরো টানা যদি শুরু করে, তাহলে ধরো এইটাকে টান দিছে, টেনে অর্ধেকটা এদিকে আর অর্ধেকটা এদিকে যাবে, দুইটা কি সমান সমান দূরত্ব যেতে পারবে? পারবে না তো। এটা যতক্ষণে এতটুকু যাবে, এটা তো এই পাশে আসতে পারবে না, এই পর্যন্ত এসে থেমে যাবে। তাহলে কি করলে দুইটাই দুই সমান সমান জায়গায় যাবে? মাঝখানে আনলে। তাহলে স্পিন্ডল তন্তু প্রথমে নিউক্লিয়াসের পর্দা নাই হয়ে গেছে, যাতে এরা বের হইতে পারে। তারপরের ধাপে কি হয়েছে? স্পিন্ডল তন্তু আসছে। তারপরের ধাপে কি হয়েছে? স্পিন্ডল তন্তু বরাবর ভাগ হয়ে অর্ধেক এদিকে আর অর্ধেক এদিকে যাবে, কিন্তু তার জন্য এদের মাঝে আসা লাগবে। ওকে, তাহলে এরপরের ধাপে যে আমরা দেখবো যে মাঝে আসবে, মাঝে আসবে। হ্যাঁ, এখন দেখো, এইগুলো সব ধীরে 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 মাঝে চলে আসছে। এখন মাঝে চলে আসার পর তো সহজ কাজ, তাই না? মাঝে যদি চলেই আসে, তাহলে তো এখন অর্ধেক হয়ে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে, এটা অর্ধেক হয়ে অর্ধেকের দিকে অর্ধেক দিকে, এটা অর্ধেক হয়ে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে, সব দুই পাশে চলে যেতে পারবে। এই যে দুই পাশে দেখো আলাদা আলাদা হয়ে অর্ধেকটা এদিকে আর অর্ধেকটা এদিকে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় আবার বিভিন্ন আকৃতি হয়, জি, এল, জে, আই, বিভিন্ন রকম আকৃতি হয়। হওয়ার পরে এই ধরো দুই পাশে চলে গেছে। এখন দুই মেরুতে তো যাওয়া শেষ। এখন কি করলে দুইটা পাশে দুইটা নিউক্লিয়াস আবার তৈরি হবে? জাস্ট এর চারদিক দিয়ে নিউক্লিয়ার পর্দা যদি দিয়ে দেওয়া হয়, এগুলো তখন ক্রোমোজোম। এর চারদিক দিয়ে যদি আবার নিউক্লিয়ার পর্দা চলে আসে, নিউক্লিওলাস চলে আসে, তাহলে তো দুই পাশে দুইটা নিউক্লিয়াস আবার তৈরি পাওয়া যাবে, তাই না? তো দেখা যাবে যে এইগুলো আবার আগের মতো এরকম পেঁচায় গেছে। আর নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, এই যে দেখো আবার চলে আসছে হুট করে। আর কোষটা এখন মাঝখান দিয়ে এরকম করে এসে অ্যামাইটোসিস বিভাজনে যেভাবে ভাঁজ হয় সেরকম করে ভাঁজ হয়ে গেছে। তাহলে দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে, দুইটা কোষও হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এটা এখন আমাদের চিত্রে আঁকানো লাগবে। আমরা তো সিনেমার মতো খালি দেখলাম। কি দেখলাম? যে প্রথমে এইরকমই পেঁচানো ছিল প্রথম কোষটাই, সেইটা প্রথমে খাটো মোটা হয়েছে। এরকম পেঁচানো হলে কি সহজে আলাদা করা যাবে? আলাদা করা যাবে না। আগে খাটো মোটা হবে, তাহলে আলাদা করতে সুবিধা হবে। এখন আলাদা করার জন্য আবার কি লাগবে? স্পিন্ডল তন্তু লাগবে। স্পিন্ডল তন্তুর সাথে এইগুলো লেগে অর্ধেকটা ওই পাশে অর্ধেকটা এই পাশে চলে আসবে। চলে আসার পরে দুই জায়গায় আবার নতুন করে নিউক্লিয়াস তৈরি হবে, নিউক্লিয়ার পর্দা আসবে। বোঝা গেছে? তাহলে এই দুইটা কোষ হয়ে যাবে। এই প্রসেসটা এখন খালি আমাদের আঁকানো লাগবে, পরীক্ষা আসলে আঁকানো লাগবে। চলো আমরা তাহলে আঁকাই ফেলি। কেবলই আমরা দেখছি যে প্রথমে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয়েছে, তাই না? তারপরে সাইটোপ্লাজমটাও মাঝখান থেকে ভাগ হয়ে অ্যামাইটোসিসের মতো দুইটা কোষ হয়েছে। তাহলে আগে কার বিভাজন হয়? নিউক্লিয়াসের বিভাজন, তাই না? এমনিতেই তো বোঝা যায়, এটা কমন সেন্স, যে একটা কোষ এরকম আছে, এইটা ধরো নিউক্লিয়াস আছে, যদি আগে সাইটোপ্লাজমের বিভাজন হইতে যায় ভিতর দিয়ে, তাহলে তো হইতেই পারবে না, কারণ ভিতরে তো নিউক্লিয়াস আছে, আমান আছে, তাই না? তাহলে আগে যদি নিউক্লিয়াসটাই বিভাজন হয়ে দুইটা নিউক্লিয়াস হয়, তারপর সাইটোপ্লাজমটা তাহলে বিভাজিত হয়ে আলাদা হয়।
তাহলে আগে কিসের বিভাজন হয়? নিউক্লিয়াসের, পরে সাইটোপ্লাজমের। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ল্যাটিন ভাষায় ক্যারিও শব্দের অর্থ নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয়, এইটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিসের আবার 5টা পার্ট আছে। ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ আছে। প্রথম ধাপের নাম, যে কোনো ধাপকে বলা হয় ফেজ। ফেজ মানে ধাপ না বা দশা না, ফেজ 1 ফেজ 2, আমরা ফেজ মানে দশা বা ধাপ করেই আসছি। কি ব্যাপার, তুমি এবার 4 জন বসছো, এখানে বসো না পিছনে বসো? রায়হান, 4 জন বসতিস যে, আচ্ছা বসো, শীতের দিন। তো যে কোনো ধাপকে বলা হয় ফেজ। ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ আছে, 1 2 3 4 5। তাহলে 5টা ফেজ, এইটা একটা 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 ফেজ, তাই না? এখন এর মধ্যে যেটা প্রথম ধাপ, শুরুর ধাপ, প্রো মানে আদি না বা শুরু না, সেজন্য প্রথম ধাপকে বলা হয় প্রোফেজ। প্রথম ধাপের নাম তাহলে হবে প্রোফেজ। শেষের ল্যাটিন টার্ম কি? গরুর শেষ প্রান্তকে কি বলে? লেজের ইংরেজি কি? এই শেষের ধাপের নাম হলো টেলোফেজ। মাঝখানে আছে, মেটা মানে হলো মাঝে, সেই জন্য এই ধাপটার নাম হলো মেটাফেজ। মাঝের ধাপ মেটাফেজ। মেটাফেজের আগে আছে, আগে মানে কি বলি শিখলাম আমরা? প্রো। তাহলে মেটাফেজের আগে আছে, এই জন্য এটার নাম হবে প্রো, মানে আগে। তার আগে মেটাফেজের আগে প্রো মেটাফেজ। একটা বাদ থাকে, এটার নাম হলো অ্যানাফেজ। তাহলে প্রথম ধাপ, সেজন্য প্রোফেজ। তারপরের ধাপ মেটাফেজের আগে, মানে মাঝের ধাপের আগে, সেজন্য প্রোমেটাফেজ। তারপর এটা মাঝে, তাই মেটাফেজ। আর শেষে থাকে হলো গরুর লেজ, সেজন্য শেষেরটা হলো টেলোফেজ। মনে থাকবে। আমরা কিছু জিনিস কমন সেন্স দিয়ে চিন্তা করি, যে আমরা তো ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ করতেছি, প্রোফেজ, সাইটোপ্লাজমের বিভাজন পরে। তো ক্যারিওকাইনেসিসে কি হবে? এটা ধরলাম একটা কোষ, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। তো আগে এত বড় না, আগে একটু ছোট করে আঁকাই। এটা ধরলাম ছোট একটা নিউক্লিয়াস। তো এইটা যখন ভাগ হবে, প্রোফেজ মানে পুরো ক্যারিওকাইনেসিসের কাজ হলো যে নিউক্লিয়াসটা ভাগ হয়ে একটা থেকে 2টা নিউক্লিয়াস হবে, তাই না? তো এইটা যদি ভাগ হয়ে যায় মাঝখান দিয়ে, তাহলে কি আর সাইজ এরকম থাকবে না, ছোট হয়ে যাবে, ছোট সাইজ হয়ে যাবে। তো এইটা যখন আবার পরবর্তীতে একসময় তো ভাগ হবে না, একসময় যে, তাই না? তখন তো তাহলে নিউক্লিয়াসের সাইজ আরো ছোট হয়ে যাবে। তাহলে কি করলে সাইজ ছোট হবে না? প্রথমেই যদি এইটা বিভাজিত হওয়ার সময়ই যদি নিউক্লিয়াসটা বড় হয়ে যায়, তাহলে তারপর যদি বিভাজিত হয়, তাহলে সাইজ মোটামুটি বিভাজনের পরেও বড়ই থাকবে, আগের মতো থাকবে, তাই না? তাহলে একটা বৈশিষ্ট্য হলো যে প্রোফেজের ক্ষেত্রে নিউক্লিয়াসকে বড় করতে হবে। তাহলে কি সুবিধা হবে? পরবর্তীতে বিভাজনের পরে তো সাইজ ঠিক থাকবে। তাহলে এইটা হলো প্রোফেজের 1 নাম্বার বৈশিষ্ট্য, যে নিউক্লিয়াস বড় হয় সাইজে। 2 নাম্বার হইলো নিউক্লিয়াস যখন ভাগ হয়ে 2টা নিউক্লিয়াসে পরিণত হবে, তখন নিউক্লিয়াস কি একাই ভাগ হবে, না নিউক্লিয়াসের ভেতরে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোও ভাগ হবে? নিউক্লিয়াসের ভিতরে জিনিসপত্র কি থাকে? এই যে এরকম ক্রোমাটিন থাকে, তাই না? আর নিউক্লিওলাস থাকে এখানে একটা, তাহলে এরাও ভাগ হবে, যেটা মিশে গেছে নিউক্লিওলাস সবুজ দিয়ে। তাহলে ক্রোমাটিন থাকে, তো ক্রোমাটিন গুলোকে ভাগ করা মুশকিল, কেবলই আমরা দেখলাম, তাই না? সেই জন্য এগুলোকে যদি আমরা খাটো আর মোটা বানাই, তাহলে এগুলোকে ভাগ করা সহজ। আগে এইরকম করে কিছু খাটো মোটা হয়, ধরো আমি বোঝানোর সুবিধার্থে 4টা আঁকলাম, বইও 4টা করে আঁকা থাকে, তোমরা বেশি কম আঁকলেও সমস্যা নেই, কিন্তু 4টা আঁকলে আর দেখতে সুন্দর হয়। তো এখন আসতেছি, সবগুলোর প্রশ্ন উত্তর পরে করতেছি। এখন দেখো, এইটা ভাগ হওয়া আরো কখন সহজ হবে? যদি এইটা আবার লম্বা লম্বি 2টা ভাগে ভাগ হয়, তাহলে তো অর্ধেকটা এই পাশে আর অর্ধেকটা এই পাশে যেতে পারবে, কেবল খাটো আর মোটা হয়েছে। তো এখন এইটা আরো একটু চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে এইরকম ডাবল হয়। তোমরা কি পার্থক্য বুঝতে পারছো? এইরকম হয় কেন? কারণ এইবার যদি এইটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়, এই যে মাঝখান দিয়ে ভাগ হয়ে অর্ধেকটা ওদিকে আর অর্ধেকটা এদিকে যাওয়া সম্ভব।
সেই জন্য ক্রোমোজোম ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে ভাগ হবে তো স্পিন্ডল যন্ত্রের সাথে, কারণ এটা আবার ঘুরে যাবে ভাগার সময়। আচ্ছা যাই হোক, যদি এদিক দিয়েও ভাগ হয় তাও তো তাহলে এক পাশে তো দুইটা করে থাকা লাগবে ক্রোমোজোম হতে হলে। হ্যাঁ, তাহলে অর্ধেকটা যাতে চলে যেতে পারে, এরকম থাকলে তো একটা করে যাবে, তখন তো আর পুরা ক্রোমোজোম হইলো না। বোঝা গেছে? তাহলে ভাগ হয়ে যাতে যেতে সুবিধা হয় সেজন্য এইটা লম্বা লম্বি দুইটা ভাগে ভাগ হয়। তাহলে প্রত্যেকটা দুইটা ভাগে ভাগ হবে, এটাও হবে, তার পাশে যেটা ছিল এটাও হবে, তার পাশে যেটা ছিল এটাও হবে, তার পাশে যেটা ছিল এটাও হবে। 46টা ক্রোমোজোম থাকলে 46টাই লম্বা লম্বি দুইটা ভাগে ভাগ হবে। ভাগ হওয়ার পরে আগে তো এটার নাম ছিল ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোম। আর স্বাভাবিক অবস্থায় যে কোষের মধ্যে যেটা থাকে এইটার নাম ক্রোমাটিন তন্তু, সুতার মতো। এটা কি সুতার মতো দেখে পেঁচানো? তো এইটা হলো সুতার মতো পেঁচানো থাকে, সেই জন্য এটার নাম ক্রোমাটিন তন্তু। আর যখন এটা এরকম খাটো মোটা আলাদা আলাদা হয়ে যায়, সুতার মতো আর নাই, তখন নাম হয় ক্রোমোজোম। তারপরে এই ক্রোমোজোম যখন আবার লম্বা লম্বি দুইটা ভাগে ভাগ হয়, তখন এই ক্রোমোজোমের এই যে এক একটা যে বাহু, এক একটা ভাগ, এই এক একটা ভাগকে বলা হয় ক্রোমাটিড। এক একটা ভাগকে বলা হয় ক্রোমাটিড। তাহলে এখানে কি কি কাজ হলো? নিউক্লিয়াস বড় হইলো, ক্রোমাটিন গুলো খাটো মোটা হয়ে ক্রোমোজোম হইলো, এবং ক্রোমোজোম গুলো আবার আবার দুইটা ভাগে ভাগ হয়ে হয়ে ক্রোমাটিডে পরিণত হয়েছে। এটা প্রফেসর আরেকটা ধাপ। আচ্ছা, এখন তোমাদের মাথায় কি এটা আসতেছে না যে আগে পেঁচানো ছিল, হুট করে খাটো আর মোটা হয়ে গেল ইচ্ছা মতো? কেমনে? এই তো কথা। যদি কোনো সুতাকে আমরা গ্লাসের মধ্যে পানিতে ভিজায় রেখে দেই, তাহলে সুতাটা কেমন থাকবে? জড়ায় পাল্টায় একই দিন থাকবে না? কিন্তু যদি আমরা পানি ফেলে দেই, রোদে শুকাই, শুকায় পাকাই, তাহলে সেটা সুন্দর সুন্দর দড়ির মতো হয়ে যাবে, আর পেঁচানো থাকবে না, তাই না? তার মানে এই সুতাগুলো যখন ছিল এই অবস্থায়, তখন কি ভিতরে এটা পানির মধ্যে দ্রবীভূত আছে না নাই? আছে। এই জন্য এটা জড়ানো পাল্টানো আছে, পেঁচানো আছে। আর এই অবস্থায় পানি সব বের হয়ে গেছে, এই জন্য এটা একাই খাটো আর মোটা হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে পানি বের হয়ে গেছে, মানে এই কোষ থেকে আরেকটা বৈশিষ্ট্য হলো ভেতর থেকে পানিগুলো সব বের হয়ে গেছে, তারপরে এটা এরকম হচ্ছে। এই যে পানি যে বের হয়ে যাচ্ছে, পানি বের হয়ে যায়, এটাকে কি বলে? বের হওয়া বা বিয়োগ হওয়া, এটাকে বিয়োজন বলে না? তাহলে প্রোফেজ ধাপেরই আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে পানি বিয়োজন হয়। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যে প্রোফেজেই এতগুলো বৈশিষ্ট্য, তাহলে বাকিগুলো পড়তে অনেক হয়ে যাবে। বাকি সব ধাপ মিলে প্রোফেজের মতো আর বৈশিষ্ট্য নাই, কারণ এক প্রোফেজেই আমরা দেখছি 3টা চিত্র আঁকানো লাগছে, তাই না? কি কেন? কারণ নিউক্লিয়াস বড় হয়েছে সেটা দেখানো লাগছে, পানি বিয়োজন হয়েছে, পানি বিয়োজন হলে আবার ক্রোমাটিন গুলো আর পেঁচানো থাকবে না, খাটো আর মোটা হওয়া লাগবে, সেটাও দেখানো হয়েছে। আবার খাটো আর মোটা হয়েই শেষ না, ক্রোমাটিডেও পরিণত হয়ে গেছে, লম্বা লম্বি দুইটা ভাগে ভাগবে। এত কিছু কাজ হয়, তাহলে ধাপটা লম্বা হবে না, এই জন্য তো 3টা চিত্র আঁকানো লাগছে। এই জন্যে আরেকটা এমসিকিউ হলো মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ প্রোফেজ। বুঝা গেছে? এটা যদি বুঝতে পারি, পরের গুলো একদম সহজ, কারণ পরে আমরা জানি কিভাবে সিনেমায় দেখছি, তাই না? কি দেখছি বলো দেখি? তুমি চলে যাও। এখন কি করা লাগবে? এই যে অর্ধেকটাকে ভাগ করে, আচ্ছা এই দিক দিয়ে ভাগ, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ধরো এইটুকুই এরকম এরকম ভাগ হয়ে অর্ধেক ওই পাশে অর্ধেক এই পাশে চলে আসবে, তাই না? তাহলে দুই পাশেই ক্রোমোজোম চলে যাবে, 4টাই ভাগ হয়ে হয়ে অর্ধেকটা এদিকে অর্ধেকটা ওদিকে চলে যাবে। তাহলে দুই দিকেই আমাদের দুইটা নিউক্লিয়াস বানানো সুবিধা হবে। এখন নিয়ে যাওয়ার জন্য আবার কাকে লাগবে? সেন্ট্রিওল। সেন্ট্রিওল থেকে কি তৈরি হবে? দড়ির মতো স্পিন্ডল। এই তাহলে আঁকায় ফেলো। তাহলে পরের ধাপ মেটাফেজের আগের ধাপ, সেজন্য এটার নাম প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল তন্তু তৈরি হবে, বললাম স্পিন্ডল তন্তু। পরীক্ষায় তো আসবেই এভাবে যে চিত্র আঁকাও, বর্ণনা নাও আসতে পারে। এখন দেখো, না কোনো সংখ্যা নাই, কিন্তু তোমার জন্য সুবিধা হবে তুমি যদি মাঝে একটা দাও, তারপর এ পাশে 3টা এ পাশে 3টা এইভাবে দাও, তারপর ক্রোমোজোম বসানোর যাও। এখন দেখো এখানে কি হবে? অর্ধেকটা এদিকে অর্ধেকটা এদিকে চলে যাবে, তাই না? ওকে, তাহলে অর্ধেকটা ওদিকে অর্ধেকটা ওদিকে যাওয়ার জন্য এই জায়গায় স্পিন্ডল তন্তু আসছে, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ার গুলো যে লেগে যাবে। এখন আবার সেন্ট্রোমিয়ার গুলো কোথায় দিব? যে কোনো ত্রায় তুমি দিতে পারো, কিন্তু সুবিধা হয় যে আমরা এই যে মাঝেরটায় দিব না। 4টা ক্রোমোজোম আছে, তার মধ্যে 2টা এখানে দিব, এখানে একটা, তারপরেরটায় ধরো একটা, আবার এটা ফাঁকা থাকবো, আবার এখানে ধরো একটা দিব,
এখানে একটা দিব, আবার এই পাশেরটা ফাঁকা রাখবো। এই জন্য আমরা 6টা করে দিতে বলছি, যে মাঝে একটা আঁকাতে 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 করে হয়ে যাবে। আমি তো এই চিত্র আজকে মনে হয় 100তম বার আঁকাচ্ছি। হ্যাঁ, পড়াতে পড়াতে তাহলে হয়ে যাবে। তবে আমি ছাত্র জীবনেই 10-15 বার আঁকাইছি, এইটা তুমি তো এখনো 10-15 বার আঁকাও নাই, তাই না? এইসব গল্প করবো এক সময়। এখন এটা শেষ করি। প্রোমেটাফেজ হাতে তোমরা কি আঁকাচ্ছ? হ্যাঁ, আমার নাহিয়ান প্রশ্ন করলো, আমার ছাত্র জীবনে শখ ছিল প্রথমে যে আমি বাসের সুপারভাইজার হব। আমার তো এই লাবিব গল্প শুনলো, আমার নানুদের বাসের ব্যবসা আছে, তো আলহামরা পরিবহন, আলহামরা পরিবহন নাম শোনো নাই তোমরা? দেখো নাই? তো হ্যাঁ, তো আমি ভাবতাম যে কিছু যদি করতে না পারি জীবনে, পড়াশোনা তো কিছু বুঝি না। ক্লাস 6-এ 7-এ আমার রোল ছিল হলো কত জানি রোল 22 না 23। শহীদুল স্যার খুব রাগ করছিল যে আমি ভাবছিলাম অনেক ভালো হবে, এত খারাপ করলা কেন এই সেই। তারপরে এরকম সব সময় এরকম এই 20-22-25-এর আশেপাশে এইরকম টাইপের রোল। তো যদি সেকশনেই বিষয়, তাহলে তো 4 সেকশন মিলে 80 রোল হয়, তাই না? তাহলে তো কিছু আর করে খাওয়াটাও হবে না জীবনে। তো সবচেয়ে ভালো উপায় হলো, দেখতাম যে সুপারভাইজারের সিস্টেম জানো, একবার যদি পাবনা থেকে ঢাকা যায়, পাবনা তো না, আমাদের বেড়া থেকে ঢাকা গেলে আর আসলে এক ট্রিপ ধরা হয়। তো এক ট্রিপে সুপারভাইজার 1200 টাকা হয়, এরকম হয়। হ্যাঁ, না সরি, 2 ট্রিপে 1200 পায়, এক ট্রিপে 600 টাকা এরকম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম। তো সেই হিসাবে তো সুপারভাইজারের মাসে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়ে যায়, 15-20 হাজার টাকার মতো হয়। তো এটা দিয়ে তো মোটামুটি চলাই যাবে, আর আমার বাপ মা তো কিছু করে রাখছে, আমার তো বাড়ি ঘর করা লাগবে না। এটা একটা ভালো জিনিস মনে হলো। আর আমার আমার জার্নি করতে ভালোই লাগতো, তাহলে এনজয়ও করা যাবে, সারাদিন জার্নি করবো আর মাঝখান দিয়ে টাকাও পাবো। না, সুপারভাইজারের বেতন বেশি, কাছাকাছি। হেল্পারের সবচেয়ে কম। এটা সেই ক্লাস 6-7-8 এর ঘটনা, যখন ছোট আমি, 8 না 6-7 এরকম সময় ভাবতাম যে এটাই হইলে ভালোই হয় এরকম। তারপর যখন 9-10-এ উঠলাম, দেখলাম যে না, এখন তো মোটামুটি ভালোই পারতেছি। আগে যারা 1-2-3 রোল হইতো, তারা তো নাই, খুঁজেই পাওয়া যাচ্ছে না, ঝরে পড়ছে। ধরো এই বিভিন্ন কাজে তো মানুষ তখন বিজি হয়ে পড়ে, তাই না? ডিউটির পেছনে ডিউটি দিতেই টাইম চলে যায়। তো দেখতাম যে হ্যাঁ, তারা চলে গেছে, এখন তো তাহলে আমি মোটামুটি এখন তো ভালোই পাচ্ছি, 10-এর মধ্যে মোটামুটি থাকি, 10-12 এরকম। তাও তো বুয়েট টুয়েট মেডিকেল করতে পারবো না, কারণ সম্ভব তো না। তো তাহলে কি করা যায়, মানুষজন জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমি রাজশাহী ভার্সিটি করবো, এটা আমার টার্গেট। রাজশাহী ভার্সিটিতে আমি গেছি, অনেক সুন্দর ক্যাম্পাস, নাচতে না জানলে উঠান বাঁকা যেরকম সেই রকম। রাজশাহী ভার্সিটির তো অনেক সুন্দর ক্যাম্পাস, ওইটা দেখে আমি প্রেমে পড়ে গেছি রাজশাহী ভার্সিটিতে। আমি রাজশাহী ভার্সিটিতেই পড়বো, ঢাকা ভার্সিটি চান্স পাইলেও পড়বো না। তারপর এক সময় দেখলাম যে আমার একজন বড় ভাই ছিল, আমার বাবার ছাত্র আর কি, এখন তার বিসিএস হয়ে গেছে, বিসিএস ক্যাডার নাম। তো আমাকে একদিন বুঝাইলো, আমার মনে আছে, যে বুয়েটে তো প্রায় 1200 সিট, তো আর মেডিকেলে 4000 সিট, তাহলে তো 5200 স্টুডেন্ট চলে গেল। তারা এখানে চান্স পেলো না, বুয়েটে চান্স না হইলে সিটে রুয়েট আছে, এগুলোতে পড়বে। মেডিকেলে চান্স না পাইলে প্রাইভেট মেডিকেলে দরকার হলে পড়বে, কিন্তু ভার্সিটিতে তো সচরাচর করতে চায় না অনেকেই। তাহলে এরকম করলে ধরো আরো তো 7-8 হাজার বা 10,000 স্টুডেন্ট চলে গেল। তাহলে আমি যদি বাংলাদেশে 10,001তম হই, তাহলে তো আমি মোটামুটি ঢাকা ভার্সিটির চান্স পাইতে পারি, রাজশাহী পড়া লাগবে, তাই না? তখন চিন্তা করলাম যে তাহলে এইটা বলা যায় মানুষকে আরো ভালো, যে আমার ডাক্তার হইতেও ভালো লাগে না, ইঞ্জিনিয়ার হইতেও ভালো লাগে না, তাহলে আমি ঢাকা ভার্সিটিতেই পড়বো, আমার টার্গেটই ঢাকা ভার্সিটি। এই জন্য আমি বুয়েট মেডিকেলে পরীক্ষাই দেবো না, সে পরীক্ষা দিয়ে চান্স না পেলে মান সম্মানের ব্যাপার, তাই না? তারপর যখন কোচিং টোচিং করতে গেলাম, ইন্টারমিডিয়েটে উঠে, তখন আমার আম্মার খুব ইচ্ছা যে মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে পড়লেও তো মেডিকেলে কোচিং তো করাই যায়, মেডিকেলে কোচিং করে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেবো, বুয়েটে পরীক্ষা দেওয়া লাগবে না। তো বুয়েটে শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়াতেই পারলো না আমার আম্মা, দেই নাই আমি বুয়েটে পরীক্ষা। তো মেডিকেলে কোচিং যেহেতু করলাম, তারপর মেডিকেলে পরীক্ষা দিলাম, এদিকে চান্স হয়েও গেল। ওদিকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম, ঢাকা ভার্সিটিতে কয় ইউনিটে আমি কিছুতেই পরীক্ষা দেবো না ঢাকা ভার্সিটিতে। তখন আর ভাবলাম যে ভালো করে তো ম্যাথ করা হয় নাই, পরীক্ষা দিয়ে যদি চান্স না পাই, তাহলে তো আবার ওই যে গায়ে মার্কা লেগে যাবে। পরে যে পরীক্ষা দিলাম কয় ইউনিটে, আর মেইনলি ঘ ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম। ঘ ইউনিটের তো বাংলা, ইংরেজি আর জিকে আছে, জানোই তোমরা। বাংলা ইংরেজি জিকে মোটামুটি ভালোই পারতাম, করলে তো চান্স হয়ে যায়। তো তারপর দেখলাম কয় ইউনিটেও চান্স পাইছি, ঘ ইউনিটেও চান্স পাইছি, এদিকে আবার মেডিকেলেও হয়ে বসে আছে। তখন আবার কেস উল্টে গেল, মানে তখন আমি বললাম ও, এর মধ্যে আবার আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি হইলো, ওখানে আমার পজিশন 40-এর মধ্যে ছিল। হ্যাঁ, তো এফএমসি তে 40-এর মধ্যে ছিলাম। আর ওইখানে আবার উপরে কিছু ইন্টারনাল সব যেহেতু রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে না বলাই ভালো, ভিতরে ভিতরে কিছু কাহিনী থাকে, ওই সব না, এগুলো জানুক সবাই, সমস্যা নেই। তো এইসব প্রসেসও করা হয়ে গেছিল, মানে আমি এরকম ছিলাম যে ওখানে যে মোটামুটি ভাইবা টাইবা অ্যাটেন্ড করলে এফএমসি টা হয়ে
রিপ্লাই আইসিএসবি তে এসএসবি তে আউট যাওয়ার সম্ভাবনা কম, এরকম কিছু সিস্টেম ছিল। তো এখন খেলা ঘুরে গেল, এখন আমার আম্মা চয়েস আমি ঢাকা ভার্সিটিতে ইংরেজিতে পড়ি। ইংরেজি চয়েস দিছিলাম, ইংরেজিতেই চান্স হয়ে যাচ্ছিল। আমি 253তম ছিলাম সারা বাংলাদেশে। তারপরে এদিকে এএফএমসি তে আমার ফ্যামিলির অন্য সবাই চাইতো যে আমি এএফএমসি তে পড়ি, কারণ ঢুকলেই ক্যাপ্টেন হয়ে যাব, পাস করলেই ক্যাপ্টেন হয়ে যাব, তারপর বেতন পাবো, তাই না? ওখানে চান্স পেলেই তো সেকেন্ড লেফটেন্যান্ট, তো জীবন মোটামুটি একদম কনফার্ম। আর এদিকে আমার কেস উল্টে গেছিল। আমি ওই যে কোচিং এ আমার আম্মা জোর করে ভর্তি করাইছিল মেডিকেলের ভাই, তখন মেডিকেলের ভাইরা এসে খুব উপর উপর কথা বলতো, মেডিকেলে এই আছে ওই আছে এই সেই, এসে তো দেখলাম যে কিছু নাই, তো তেমন একটা। তো তখন এই করে, তো তখন মেডিকেলে প্রেমে পড়ে গেছি, মেডিকেল আমার পড়াই নাই। তারপর তো ত্রিমুখী লড়াই বেঁধে গেল, এএফএমসি তে হলো ফ্যামিলির সবাই, আমার আম্মা হইলো ঢাকা ভার্সিটি, আর আমি হইলাম মেডিকেলেই পড়বো, মেডিকেলে আমার কোচিং করাইছে, আমি মেডিকেলেই পড়বো, সোজা কথা। তো তারপরে মোটামুটি বন্ডে সাইন টাইন করে, মানে বন্ড কেনা হয় নাই খালি, তবে মৌখিক ভাবে বন্ডে সাইন করার মতো হয়ে গেছে যে হ্যাঁ, জীবনে যদি মেডিকেলে পড়ে আমি কোনো প্রেশারে পড়ি, অথবা জীবনে যদি মেডিকেলে পড়ে আমার মনে হয় যে এই রাস্তায় আসা ভুল ছিল, আমি সহ্য করতে পারছি না, তাহলে সম্পূর্ণ দায়ভার আমার, আমি কোনোদিন আমার ফ্যামিলিকে দোষ দিতে পারবো না যে আমাকে জোর করে মেডিকেলে পড়ানো হয়েছে। তো বাংলাদেশের সব জায়গায় তো উল্টা ঘটনা হয়, তাই না? জোর করেই মেডিকেলে পড়ায়, আর আমি জোর করে মেডিকেলে পড়তে আসছি। এমনকি আইসে তারপর যখন স্যাররা জিজ্ঞেস করতো, স্যাররাও তো এটা নিয়ে খুব মজা করে, মেডিকেল আসার পরে জিজ্ঞেস করতো যে এই তোমাদের মধ্যে কে কে নিজে নিজে মেডিকেলে আসছো, আর কার কার ফ্যামিলি থেকে জোর করে আসছো, তারাও দেখি। তো তখন কে কে নিজের ইচ্ছায় আসছো, কেউ দাঁড়াইতো না, খালি আমি দাঁড়াইতাম, আমি একাই নিজের ইচ্ছায় আসছি। স্যার তো অবাক। হ্যাঁ, কি বলতেছিলাম ভাই? বাসের সুপারভাইজার থেকে মোটামুটি মেডিকেল পর্যন্ত আসতে পারছি। এই দেখো, আরো অনেক গল্প আছে, ধীরে ধীরে একসময় করবো, যেহেতু সামনে ছুটি দিব, তাড়াতাড়ি শেষ করি এটা। প্রো মেটাফেজ ধাপ কি হয়? প্রো মেটাফেজ ধাপে কি হয়? হ্যাঁ, অন্য কোনো যেখানে ইচ্ছা সেখানে দিলেই হবে, কোনো সমস্যা নাই। আমি সেটা তো আগেই বলতেছি যে এইভাবে একটা, তারপর তিনটা, তারপর তিনটা করে একবার দেওয়ার সময় আবার একটা দুইটা দেবো, আবার একটা বাদ, আবার দুইটা দেবো, এভাবে দিলে দেখতে সুন্দর, তাছাড়া আর কিছুই না। না দিলে সমস্যা হবে না, তবে এইভাবে আঁকাতে আঁকাতে প্র্যাকটিস হয়ে গেলে পরীক্ষায় যে, আর তখন হুট করে যদি পরীক্ষায় যাও, তখন পরীক্ষায় যে তোমার আনইজি লাগবে যে কোনটা রেখে কোনটা দেবো, মিলবে কিনা, এই না সেই না, সংশয় কাজ করবে, সংশয় টংশয় ঠিক হয়ে যাবে, একইভাবে চিত্র আঁকাতে থাকলে প্র্যাকটিস করতে করতে হাত ছুঁয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো, প্রথমে তাহলে প্রোফেজ আছে, তারপর প্রোমেটাফেজ। প্রোফেজে আমরা দেখছিলাম এটা দুইটা ভাগে ভাগ হয়, আসল কাজ এখানেই শেষ। এখন দুইটাকে ভাগ করে দুই পাশে নিয়ে যাওয়ার জন্য স্পিন্ডল তন্তু লাগে। এই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোসোম গুলো এখন লেগে গেছে। এখন দুইটাকে দুই ভাগ পাশে নিয়ে যাওয়ার জন্য যদি চারদিক দিয়ে তো নিউক্লিয়ার পর্দা ছিল, নিউক্লিওলাস ছিল, তাই না? এসব যদি থেকেই যায় চারদিক দিয়ে, তাহলে কি সহজে দুই পাশে নিয়ে যাওয়া যাবে না তো। তাহলে প্রোমেটাফেজ ধাপের আরেকটা কাজ হলো নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যেতে থাকে। এটা আমরা কিভাবে বোঝাবো? পরীক্ষায় আঁকানোর সময় এই যে এইভাবে মোছা ডট 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 দিয়ে আঁকাবো, তাহলে বোঝা যাবে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে পরীক্ষায় তো আমি তো এখন তোমাদের দেখানোর জন্য আঁকলাম, তো ওটা আঁকানোর সময় এইভাবে ডট 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 দিয়ে আঁকলাম, মোছা। এখন যেরকম আছে সেরকম, যে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ যদি বিলুপ্ত নাই হইতো, তাহলে তো আর ক্রোমোজোম গুলো দুই পাশে যাইতে পারতো না ভাগ হয়ে, তাই না? আটকে যাইতো তো। এই তাহলে এর পরের ধাপ হলো মেটাফেজ। এই আমি তোলার টাইম দিব না, আগে দেখো। কেন, আমি যখন গল্প করছিলাম তোমরা আঁকাচ্ছিলা জন্যই তো গল্প করছিলাম, তখন তোমরা আঁকাতে থাকো নাই কেন? তারপরে গল্পটা প্রথম থেকে সব ক্লাসে বাদ আঁকাচ্ছিলা। এখন কি করা লাগবে তাহলে বলো দেখি রাহিয়ান, এখন কি কাজ? নিউক্লিয়াসের পর্দা বিলুপ্ত হয়ে গেছে আর স্পিন্ডল তন্তু এসে গেছে। তাহলে ক্রোমোজোম গুলো দুইটা ভাগে যেতে পারবে, কিন্তু দুইটা তো ওই যে আমরা দেখছিলাম যে এখান থেকে যদি ভাগ হয় তো দুইটা তো সমান সমান যাবে না। সমান সমান যাওয়ার জন্য কি করা লাগবে? মাঝে আনা লাগবে। আর মাঝে আসে কোন ধাপে? যে ধাপের নামই মেটা মানেই তো মাঝে। তাহলে এই জায়গায় একটা মাঝ বরাবর, এখানে সব মাঝ বরাবর। এখন মাঝ বরাবর যদি আসে, তো এইটাকে আমরা কি বলবো? মানে মাঝে অবস্থান করছে। তোমরা কি পৃথিবীর ম্যাপ দেখছো কেমন থাকে?
এরকম থাকে। এই জায়গায় পৃথিবীর বৃহত্তম দ্বীপ থাকে, এটার নাম কি? আইসল্যান্ড, তাই না? এই জায়গায় কানাডা থাকে, এই জায়গায় আমেরিকা থাকে, এইখানে ল্যাটিন আমেরিকা থাকে, আর্জেন্টিনা ব্রাজিল থাকে, তাই না? এইখানে ইউরোপের অনেক দেশ থাকে, এইখানে বিশাল আফ্রিকা মহাদেশ, এইখানে আছে ইন্ডিয়া, এই জায়গায় ছোট্ট করে আছে বাংলাদেশ, আর এইখানে জাপান, এই জায়গায় চীন, এরকম। আর এই জায়গায় থাকে এরকম অস্ট্রেলিয়া, তাই না? নিচে থাকে অ্যান্টার্কটিকা, উপরে থাকে উত্তর আমেরিকা। এখন ম্যাপের এই যে এই দুইটা, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, এই দুইটাকে বলা হয় উত্তর মেরু দক্ষিণ মেরু, বা স্লাভিক জিওগ্রাফি সেই পারে, তাই না? তো এইটাকে উত্তর মেরু, এটাকে দক্ষিণ মেরু বলে। আর মাঝের অঞ্চলটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে। মাঝের অঞ্চলটাকে বিষুবীয় অঞ্চল। আর একদম মাঝের যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় বিষুব রেখা বা মূল মধ্যরেখা। তাহলে স্পিন্ডল যন্ত্রকে যদি আমরা এইটার সাথে তুলনা করি, তাহলে স্পিন্ডল যন্ত্রের মেরু কোনটা? এইটা একটা মেরু, এইটা হলো উত্তর মেরু, এইটা হলো দক্ষিণ মেরু। আর ম্যাপের যেরকম মাঝের অঞ্চলটা হলো বিষুবীয় অঞ্চল, তাহলে স্পিন্ডল যন্ত্রের এই অঞ্চলটা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। তাহলে এটাকে আমরা ম্যাপের ভাষায় কি বলতে পারি? ক্রোমোজোম গুলো কোন অঞ্চলে থাকে? বিষুবীয় অঞ্চলে আসে, তাই না? আর এরপর ভাগ হয়ে যাবে কোন দিকে? অর্ধেক উত্তর মেরুর দিকে, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে, মানে দুই ভাগ দুই বিপরীত মেরুর দিকে চলবে। অ্যানাফেজ ধাপের বর্ণনা লেখার সময় আমরা সেইভাবে লিখবো তাহলে, ওকে? এখান থেকে আর একটা এমসিকিউ আছে, যে ক্রোমোজোম গুলো তো খাটো মোটা হইতেই থাকে, তাই না? সর্বোচ্চ খাটো কোথায় হবে? প্রোফেজের চেয়ে প্রোমেটাফেজে গিয়ে একটু বেশি খাটো হবে, প্রোমেটাফেজের চেয়ে মেটাফেজে গিয়ে আরো খাটো হবে, অ্যানাফেজে গিয়ে কি আরো খাটো হবে না? ভাগই হয়ে যাবে, ভাগই হয়ে যাবে, আর তো খাটো হবে না। তাহলে মেটাফেজেই সর্বোচ্চ খাটো। তাও যদি মনে না থাকে, তাহলে আমরা মনে রাখবো ওই যে মেটা মানেই হলো মোটা, সবচেয়ে মোটা আর সবচেয়ে খাটো হয় মেটাফেজ। তো মানে আদি। ও আচ্ছা, প্রোফেস থেকে আর কি মনে রাখবো, এইটুকুই তো। তাহলে এখন তো কাজের কাজ সব শেষ, তাই না? এখন খালি এই যে মাঝখান দিয়ে ভাগ হবে, ভাগ হয়ে অর্ধেকটা এদিকে যাবে, অর্ধেকটা এদিকে আসবে, অর্ধেকটা এদিকে যাবে, অর্ধেকটা শেষ। না, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, পাগল নাকি? একটা কিছু তুমি এই যে আমি বোঝানোর জন্য যা গাইছি এসব আঁকলেই স্যার দেখবে আরে এটা তো বইয়ের সাথে মিলে নাই হুবহু, তাহলে কাটা দিই, তাই না? বায়োলজি স্যাররা তো এরকমই হয়, ওই মুখস্থ করে এসে কও, তাহলে পাস, না হলে ফেল। মেটাফেজ, তারপর কেন যে বললো যে মানারান ভাই শিখাইছিল এরকম? দুইজনই থাকে। আচ্ছা, এখন দেখো এনাফেজ ধাপে গিয়ে তাহলে আমরা কি করব? এইটাই আলাদা করে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে দিব। ওই স্পিন্ডল যন্ত্র আবার একইভাবে আঁকবো, একটা, তারপর এখানে দুইটা, তারপর এখানে তিনটা, এখানেও এক, এখানেও দুই, এখানেও তিন, আলাদা করে আঁকলেও হবে, কিন্তু আমি বোঝানোর আঁকানোর সুন্দর বৃদ্ধিকরণে এভাবে আঁকাচ্ছি। তাহলে অর্ধেক এদিকে, অর্ধেক এদিকে। কার ভাই দিবে? না, ইঞ্জিনিয়ারিং কোচিং করছে। ও, এখন কোথায় পড়ে? ও, মানে গুচ্ছাও তো সেকেন্ড টাইম আছে, গুচ্ছাও দিবে। শুধু মেডিকেল যদি হয় তাহলে তো মুশকিল। কুয়েটে দিছে। ও, কুয়েটে সেকেন্ড টাইম। ও হ্যাঁ, এতদিন তো সিকে রয়েছিল। আচ্ছা, এখন দেখো, এখন তাহলে ক্রোমোজোম গুলো দুইটা আলাদা আলাদা ভাগে চলে গেছে, তাই না? তো এই জায়গাগুলোতে কি আর স্পিন্ডল তন্তুর দরকার আছে? এটাও আমরা তখন দেখছিলাম যে স্পিন্ডল তন্তু ধীরে ধীরে নাই হয়ে যায়, তাই না? এটাও আমরা বোঝানোর ক্ষেত্রে এই যে এরকম ডট 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 দিয়ে দিতে পারি, মানে এইসব জায়গায় স্পিন্ডল তন্তু নাই হয়ে গেছে। আবার না দিলেও সমস্যা নাই, স্যার কাটবে না। তাহলে এরপরের ধাপ একদম সহজ। এখন টেলোফেজ ধাপ একদম সহজ। হ্যাঁ, এটাই তো বললাম যে প্রোফেজ বুঝলে বাকিটুকু ওয়ান। এখন তাহলে দুই ধাপে দুই দুই পাশে এই ক্রোমোসোম গুলো চলে গেছে। তোমরা কি আদৌ বুঝতেছো না কিছু, খালি তুলছিস? সিনেমায় তো কিছু নাই, আমি তো বললাম সিনেমা পরে আবার দেখবো। এখন দুই ধাপে এই যে এই জিনিসগুলো চলে গেছে, দুই পাশে এই জিনিসগুলো চলে আসছে ক্রোমোসোম গুলো।
তাহলে দুই পাশে আর কি লাগবে? তাহলে নিউক্লিয়াস হবে, নিউক্লিয়ার পর্দা লাগবে, নিউক্লিওলাস লাগবে। তাহলে দুই পাশে দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে। এখন যেই নিউক্লিয়ার পর্দা আসবে, নিউক্লিয়ার পর্দা এর মধ্যে কি পানি আছে? পানি তো নাই, কিন্তু কোষের মধ্যে তো অনেক পানি আছে। এখানে অনেক পানি আছে, এখানে পানি নাই, তাহলে পানি কোন দিকে যাবে? এই জায়গা থেকে সব পানি নিউক্লিয়াসের ভিতরে ঢোকা শুরু করবে। যখনই পানি নিউক্লিয়াসের মধ্যে ঢোকা শুরু করবে, ওই ওই জায়গার উল্টা ঘটনা, ওইটাকে আমরা বলছি পানি বিয়োজন। তাহলে এটাকে আমরা কি বলবো? পানি যোজন বা পানি সংযোজন। তাহলে টেলোফেজ ধাপে পানি যোজন ঘটে, প্রোফেজ ধাপে নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হওয়া শুরু হয় ধীরে ধীরে। আর এখানে নিউক্লিয়ার পর্দা আবার তৈরি হয়, নিউক্লিওলাস আবার তৈরি হয়। বোঝা গেছে? ক্রোমেটাফিজ ধাপে স্পিন্ডল তন্তু তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল? ক্রোমোজোম গুলোকে টেনে আলাদা করে দুইটাকে দুই পাশে নিয়ে যাওয়ার জন্য। তো টেনে আলাদা করে দুই পাশে কি দুইটাকে নিয়ে যাওয়া শেষ? শেষ। তাহলে স্পিন্ডল তন্তুর কি দরকার আছে না নাই? দরকার নাই। তাহলে স্পিন্ডল তন্তু আর থাকে না। স্পিন্ডল তন্তু এই যে এখন ডট 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 দিয়ে দেখা দিবা যে স্পিন্ডল তন্তু ধীরে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন যখন আবার ভিতরে পানি ঢুকে যাবে, তখন কি এই ক্রোমোজোম গুলো ক্রোমোজোমই থাকবে? গ্লাসের মধ্যে এখন আবার পানি ঢেলে দিলে আবার পানির মধ্যে জড়ায় পাল্টায় যাবে, তাই না? তখন এইগুলোর নাম আবার ক্রোমাটিন তন্তু হয়ে যাবে, এবং এইগুলো এই যে এইরকম করে আগানো গ্লাসের ধাপে। তাহলে এইগুলো আবার এরকম হয়ে যাবে এবং এটার নাম হয়ে যাবে ক্রোমাটিন। তাহলে দুই পাশে দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়া শেষ। তাহলে কি হইলো? মাইটোসিস বিভাজন শেষ হয়ে গেল, নাকি ক্যারিওকাইনেসিস অংশটা শেষ হলো? ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসটা একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসে আমার একটা বলো কি প্রশ্ন আছে? প্রাণী কোষ আকার দেখাতে হবে কি জিনিস? না না, প্রাণী কোষের উদ্ভিদ কোষকে আকার দেখাতে হবে। না না না, শুধু উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রশ্ন আসবেই। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রাণী কোষ আকারে সেম জিনিস একইভাবে দেখায় দিবা। শুধু একটাই পার্থক্য যে এইখানে সেন্ট্রিওল দুইটা দেখানো যাবে না, যদিও সেন্ট্রিওল থেকেই তৈরি হয়। আর প্রাণী কোষে তো সেন্ট্রিওল অনেক বেশি থাকে, এখানে সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে সবসময়, দুই পাশে খালি সেন্ট্রিওল দেখানো থাকবে। যদি প্রাণী কোষ হইতো, মানে যদি প্রাণী কোষ হইতো তাহলে এখানে সেন্ট্রিওল দেখা যেত আলাদা করে। আর সেন্ট্রিওল থেকে বিভিন্ন রশ্মি বের হয়, অ্যাস্টার রশ্মি, রশ্মি দেখা যাবে। অ্যাস্টার রশ্মি। নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দার সাথে বিলুপ্তি হয়ে গেছে, আবার নিউক্লিয়ার পর্দার সাথেই চলে আসছে। নিউক্লিওলাসটা আলাদা কোনো জিনিস না, নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকে সেগুলোই একটু ঘন হয়ে নিউক্লিওলাস গঠন করে। যখন ওরা চলে যায় ওরাও চলে। এটুকু কি তোমরা বুঝছো? তাহলে এবার সাইটোকাইনেসিস 1 2। কারণ সাইটোকাইনেসিস মানে কি? এইটারই ভিতর দিয়ে যদি প্রাচীর তৈরি হয়ে যায়, কোনটা বললাম যে স্পিন্ডল তন্তুর তার দরকার নাই, তাই স্পিন্ডল তন্তুই আমি এই যে এখানে তো স্পিন্ডল তন্তু ছিল সেগুলো আমি ডট 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 দিয়ে দেখাইছি যে ছিল, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে তাহলে কি করব? প্রাচীর তৈরি করার ব্যবস্থা করা লাগবে। প্রাচীর তৈরি হবে কি থেকে? কোষ প্রাচীর। প্রোটিন টোটিন এসব কে তৈরি করে? রাইবোজোম তৈরি করে। রাইবোজোম কার সঙ্গে থাকে? কোন অঙ্গাণুর সাথে? এন্ডোপ্লাজমিক জালিকার সাথে। সব আমরা তৃতীয় অধ্যায়ে আবার দেখব। তো এই জায়গায় এন্ডোপ্লাজমিক জালিকার কিছু অংশ এসে 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 জমা হয়, কারণ এর মধ্যেই তো প্রোটিন টোটিন সবকিছু আছে। কোষ প্রাচীরে তৈরি করতে যে যে উপাদান লাগবে সেগুলো তো এন্ডোপ্লাজমিক জালিকাই তৈরি করে। তো এইগুলো এসে এরকম করে জমা হয়েছে। কেবল জমা হওয়ার পরে এই খণ্ডগুলো এরকম একসঙ্গে মিশে যায়, মিশে এইরকম একটা পাত তৈরি করে। দেখো একদম জাস্ট একটা পাতের মতো বা প্লেটের মতো, তাই না? এখনো প্রাচীর তৈরি হয়নি, জাস্ট প্লেটের মতো তৈরি হয়েছে। এইটাকে বলা হয় কোষ প্লেট। এটাকে বলা হয় কোষ প্লেট। এটাকে বলা হয় কোষ প্লেট। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার কিছু অংশ এসে মিলিত হয়ে জাস্ট একটা কোষ প্লেট তৈরি করছে। তো কোষ প্রাচীরে তো আরো অনেক উপাদান থাকে, তাই না? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, হ্যান্ড ট্যান, ছত্রাকের কোষ প্রাচীরে কাইটিন আছে, দেখছি আমরা। তো যত দিন যাবে এরপর এই দিক দিয়ে ওই পদার্থগুলো জমা হওয়া শুরু হবে ধীরে 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 ধীরে। মানে এর উপরে আরো বিভিন্ন পদার্থ জমা হতে থাকবে, জমা হতে থাকবে, জমা হতে থাকবে, জমা হতে থাকবে। এদিকেও বিভিন্ন পদার্থ জমা হতে থাকবে হতে থাকবে। তখন কি আর এটা পাতলা পাতের মতো থাকবে, নাকি পুরো প্রাচীর হয়ে যাবে? পুরো প্রাচীর হয়ে যাবে। তখন এইটাকে বলা হবে কোষ প্রাচীর। তাহলে মাঝখান দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়ে যাওয়া মানে কি? সাইটোপ্লাজম কি আগের মতোই আছে না বিভক্ত হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। এখন কথা হইল যে কোষে কোষ প্রাচীর তৈরি হয় না, যেমন প্রাণী কোষে তো কোষ প্রাচীর নাই, তাহলে প্রাণী কোষ কিভাবে বিভাজিত হবে? প্রাণী কোষে তো আর প্রাচীর তৈরি হবে না, জীবনেও হবে না।
তাহলে কিভাবে বিভক্ত হবে এটা আমরা ভিডিওতে দেখছিলাম, যে যদি এটা প্রাণীকোষ হইতো, প্রাণীকোষগুলো তো এইরকম হয় তাই না, গোল হয়, এই জায়গায় ভিতরে নিউক্লিয়াস থাকে, দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, ওই একই চিত্র, ভেতরে ক্রোমাটিন আছে, নিউক্লিয়াস এইরকম হয়েছে তাই না, ক্যারিওকাইনেসিস হয়েছে, দুইটা নিউক্লিয়াস একইভাবেই তৈরি হবে, দুইটা নিউক্লিয়াস প্রাণীকোষেও। কিন্তু সাইটোকাইনেসিস হওয়ার সময় এখানে তো আর সাইটোপ্লাজম বিভাজন করার জন্য তুমি প্রাচীর তৈরি করতে পারতিস না, তাহলে কিভাবে তৈরি হবে, ওই যে অ্যামাইটোসিস বিভাজনে আমরা পড়ছি যে নর্মাল যদি ঝিল্লি থাকে, তাহলে তো এই যে ঝিল্লিটা ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, তারপর আরো ভাঁজ হতে থাকে, এটাও আরো ভাঁজ হতে থাকে, তারপর দুইটা একসঙ্গে মিলিত হয়ে দুইটা প্রাণীকোষ হয়ে যায়, তাহলে এই তো কোষ দুইটা আলাদা হয়ে গেল, সাইটোকাইনেসিস হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই লাস্টের প্রসেসটা হলো সাইটোকাইনেসিস। আমি টেলোফেজের সাথে আঁকা দিলাম যত টাইম সলভ করতে। তাহলে এক ক্লাসে মোটামুটি 2-3টা ক্লাসে পড়া হয়ে গেছে পুরা মাইটোসিস বিভাজন। এখন দেখো আমরা এতক্ষণ কি শিখলাম, 1 মিনিটে দেখো আমরা শিখছি মাইটোসিস বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ হয়। এখন দুইটা কোষ হওয়ার জন্য কোষের নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হতে হয়, তারপরে আবার সাইটোপ্লাজমও বিভাজিত হয় ঢাই মাস দিয়ে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসের আবার 5টা ধাপ আছে। তো ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন হওয়া, মানে নিউক্লিয়াস একটা থেকে কয়টা হওয়া, দুইটা হওয়া, একটা থেকে দুইটা হওয়া। তো একটা থেকে যদি দুইটা নিউক্লিয়াস হইতে হয়, তাহলে প্রথম নিউক্লিয়াসটার আগে বড় হইতে হবে না, তারপর তো ভাগ হবে। তাহলে প্রোফেজ ধাপে কি হবে, প্রথম বৈশিষ্ট্য হলো নিউক্লিয়াস বড় হবে, আবার ভেতরের জিনিসগুলো তো ভাগ হতে হবে, ক্রোমাটিন গুলো ভাগ হতে হবে। তো ক্রোমাটিন গুলো ভাগ হইতে হইলে ক্রোমাটিন গুলোকে তো এরকম পেঁচানো অবস্থা থেকে মুক্ত হওয়া লাগবে। সেটার উপায় কি, পানি বিয়োজন হবে, তাহলে এইগুলো খাটো আর মোটা হয়ে যাবে, প্যাঁচ ছেড়ে যাবে, এটাকে তখন বলা হয় ক্রোমোজোম। আর ক্রোমোজোম গুলো আবার লম্বা লম্বি দুইটা ভাগে ভাগ হয়, তখন এদেরকে বলা হয় ক্রোমাটিন। কেন ভাগ হয়, যাতে এই যে অর্ধেকটা এক মেরুর দিকে অর্ধেকটা অন্য মেরুর দিকে আসতে পারে পরে। এটুকুই প্রোফেজ ধাপ তাই না, এইটাই সবচেয়ে বড় ধাপ, এটাই মনে রাখা একটু টাফ, শুধু এই 3টা জিনিসই মনে রাখা লাগবে। নিউক্লিয়াস বড় হয়, পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হলে ক্রোমাটিন গুলো ক্রোমোজোমে পরিণত হয়, তারপর ক্রোমাটিনে পরিণত হয়। ক্লিয়ার? তারপর একটু তো আমরা জানি প্রোমেটাফেজ ধাপে গিয়ে এইটুকুকে অর্ধেকটাকে এদিকে অর্ধেকটাকে এদিকে নিয়ে যাওয়ার জন্য এখানে স্পিন্ডল তন্তু লাগবে, তাহলে স্পিন্ডল তন্তু চলে আসবে, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হবে। এখন এইটুকু আমরা সবাই বুঝতে পারছি, এখানে একটা জিনিস এক্সট্রা করে মনে রাখা লাগবে, সব স্পিন্ডল তন্তুর সাথে কি ক্রোমোজোম যুক্ত হয়েছে, হয় নাই। যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হয়, যেমন এই যে এই তন্তুটা এটার সাথে যুক্ত হয়েছে তাই না, এইটাকে বলা হয় ট্র্যাকশন তন্তু। ট্র্যাকশন মানে হলো আকর্ষণ, ট্র্যাকশন তন্তু বা আকর্ষণ তন্তু। যার সঙ্গে যুক্ত হয় না তাকে বলা হয় নন ট্র্যাকশন তন্তু। এই ট্র্যাকশন মানে আকর্ষণ, যে তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়, যেমন এইটা এটার সঙ্গে যুক্ত হয়েছে, এটার সঙ্গে যুক্ত হয়েছে, এগুলোকে বলা হয় ট্র্যাকশন। না, যে কোনোটার সাথেই যুক্ত হইতে পারে। আমি শেষ করি। প্রোমেটাফেজ ধাপের পরে মেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপে গিয়ে আমরা এখানে দেখছিলাম যে যুক্ত হয়ে গেছে, কিন্তু এখন যদি বিভক্ত হয় তাহলে তো দুইটা সমান সমান দূরত্বে যাবে না, দুই মেরুতে যাবে না, তাহলে কি করলে যাবে, মাঝামাঝি আসলে, মাঝামাঝি আসে মাঝের ধাপে, আমরা এইভাবে মনে রাখবো। সেই জন্য মাঝের ধাপের নাম হলো মেটাফেজ, মেটা মানেই মাঝ, আর এইখানে এসে ক্রোমোজোম গুলো মাঝে অবস্থান করে, মাঝের অঞ্চলকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। তাহলে মেটাফেজ ধাপে বলতে হবে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এবং বিষুবীয় অঞ্চলে অবস্থান করার সময় ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো সবচেয়ে মোটা হয়, আমরা মনে রাখবো মেটাফেজ, তাই সবচেয়ে মোটা সবচেয়ে খাটো। এখন তো সবকিছু শেষই, এখন খালি ভাগ হবে, ভাগ হয়ে অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে অর্ধেক উত্তর মেরুর দিকে যাবে, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে যাবে। এই সময় ক্রোমোজোম গুলোতে বিভিন্ন আকৃতি দেখা যাবে, যেমন এইটা ধরো ভি আকৃতির, আবার যদি একটা ধরো এই মাথা একটু ছোট থাকে তখন এটা দেখতে এল আকৃতির হবে, যদি এই মাথাটা আরো ছোট থাকে তখন এটা দেখতে উল্টা জে, জে এর মতো হবে, যদি আরো ছোট থাকে তাহলে আই এর মতো হবে। ভি এল জে আই বিভিন্ন আকৃতির হবে এবং দুই মেরুর দিকে যেতে থাকে। অ্যানাফেজ ধাপে এটুকুই বৈশিষ্ট্য। টেলোফেজ ধাপে গিয়ে, টেলোফেজ ধাপে গিয়ে তো দুই পাশে চলেই গেছে, চলে যাওয়ার পরে খালি নিউক্লিয়ার পর্দা দিতে হবে, আবার নিউক্লিয়ার পর্দা চলে আসবে, নিউক্লিয়াস চলে আসবে, চলে আসলে পানি ঢোকা শুরু করবে, পানি যোজন, পানি ঢুকলে কি আর ক্রোমোজোম গুলো এরকম থাকবে, তখন আবার পেঁচায় যাবে, ক্রোমাটিনে পরিণত হবে, তাহলে বিকাশ হয়ে যাবে, শেষ। এখন সাইটোকাইনেসিস করা লাগবে। সাইটোকাইনেসিসের জন্য কোষ, উদ্ভিদ কোষ যদি হয়, উদ্ভিদ কোষে তো কোষ প্রাচীর থাকে, তাহলে উদ্ভিদ কোষ হলে কোষ প্রাচীর তৈরি হবে, কিসের সাহায্যে, এন্ডোপ্লাজমিক জালিকা। আর যদি প্রাণী কোষ হয়, প্রাণী কোষে তো কোষ প্রাচীর নাই, তাহলে প্রাণী কোষের উপায় হলো কোষ প্রাচীর তৈরি না হয় এটা মাঝখান দিয়ে ভাগ হয়ে তারপর দুটা, তাহলে সাইটোকাইনেসিসও শেষ। বোঝা গেছে, সাইটোকাইনেসিস আসার চান্স খুবই কম, আসলে এই ধাপগুলোই আসতে পারে, প্রোফেজও আসার চান্স কম, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এসবের চিত্র বারবার আসতে পারে, এই চিত্রগুলো বাসায় প্র্যাকটিস করবো। আজকের বাড়ির কাজ হলো
হ্যাঁ, এইখানে একটা সেল থেকে যেভাবে দুইটা সেল হয় কিভাবে হয় সেটা আমরা দেখছি একটু আগেই প্রোফেজ ধাপে। এইটা হলো স্বাভাবিক অবস্থার কোষ। স্বাভাবিক অবস্থাটাকে বলা হয় ইন্টারফেজ। স্বাভাবিক অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ। আর যখন কোষ বিভাজন হয় তখন তো প্রোফেজ তো মেটাফেজ এইভাবে চলতে থাকে। তো এই যে ভেতরে যেগুলো পেঁচানো আছে, পেঁচানো অবস্থা, এগুলোকে বলা হয় ক্রোমাটিন। আচ্ছা, এখন আমরা দেখি মাইটোসিসের কোন ফেজে যে কি হয়। বেশি চলে আসছে। এখন দেখো এটা আছে ক্রোমাটিন, আর এই যে খাটো মোটা হয়ে গেছে তখন এটা হয়ে গেছে ক্রোমোজোম, তাই না? তার মানে এটা প্রোফেজ ধাপ চলতেছে। আচ্ছা, তো এখন ক্রোমোজোম গুলোকে আলাদা করা লাগবে, আলাদা করে অর্ধেকটা এই পাশে আর অর্ধেকটা এই পাশে পাঠানো লাগবে। আর সেটা আনার জন্য স্পিন্ডল তন্তু লাগবে, তাই না? তাহলে এর পরের ধাপের কাজ হলো এদিক দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হওয়া। ও আচ্ছা, আরেকটা জিনিস, যদি নিউক্লিয়ার পর্দা থেকেই যায় তাহলে তো আবার দুই পাশে যেতে পারবে না। সেই জন্য নিউক্লিয়ার পর্দা দেখো ধীরে 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 ছিল আগে, কিন্তু ধীরে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে, আবসা আবসা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, একসময় নাই হয়ে যাবে। নাই হয়ে গেলে তখন এই দুইটা অংশকে আলাদা করে দুই দিকে নিয়ে যাওয়া যাবে। এখন দেখো দুই দিকে নিয়ে যাওয়ার জন্য এই যে দুই মাথায় দুইটা সেন্ট্রিওল চলে আসে। সেই সেন্ট্রিওলের ভিতর থেকে, সেন্ট্রিওলের মধ্যে অনেক তন্তু থাকে, সব আমরা সেন্ট্রিওলের গঠন করার সময় দেখবো। ওই তন্তুগুলো এসে এদিক দিয়ে স্পিন্ডল তন্তু গঠন করে, এবং সব তন্তুর সাথে লাগে না, কিছু কিছু তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে যায়। এই তন্তুগুলো যেগুলোর সাথে লেগে যায় সেগুলোকে বলা হয় ট্র্যাকশন তন্তু। এই। তাহলে এখন তো লেগে গেছে, ভালো কথা। এখন যদি দুই পাশে চলে যায় তাহলেই তো কেস ক্লোজ, কিন্তু দুই পাশে যাওয়ার জন্য আবার দুইটাকে মাঝামাঝি আসতে হবে। মাঝামাঝি এসে তারপর দুইটা ভাগে ভাগ হবে, তাহলে সমান সমান যেতে পারবে, বিষুবীয় অঞ্চলে আসা লাগবে কারে। তাহলে যখন আমি টেনে দেই তখন আবার তাড়াতাড়ি করে চলে আসে, আর এখন আসতেছে না। তো এই যে এখন দুইটাই মাঝামাঝি এসে বিষুবীয় অঞ্চলে চলে আসতেছে। এই ধাপের নাম হলো মেটাফেজ। মাঝখানে চলে আসছে, মেটা মানেই হলো মাঝে, আর এই ধাপে সবচেয়ে খাটো সবচেয়ে মোটা হয়ে গেছে। এখন জাস্ট খালি দুইটা আলাদা হবে। এইটা ধরো আলাদা হবে, আলাদা হয়ে অর্ধেকের দিকে আর অর্ধেকের দিকে যাবে, যেটা আমরা উপর নিচে দেখছি এতক্ষণ। এই যে আলাদা হয়ে দুই অর্ধেকের দিকে যাচ্ছে। এইটা দেখো দেখতে জে এর মতো আকৃতি হয়েছে, এইটা এল এর মতো আকৃতি হয়েছে, এটা বি এর মতো আকৃতি হয়েছে, মানে কোন বাহুটা ছোট বড় এর উপর ভিত্তি করে বিভিন্ন আকৃতি হয়। এইটা হলো অ্যানাফেজ ধাপ। এখন দুই পাশে যাওয়া শেষ। দুই পাশে যদি চলেই যায়, মাঝখানের স্পিন্ডল তন্তুগুলো আমরা ডট দিয়ে দেখাইছিলাম, মানে বিলুপ্ত হয়ে গেছে, চলে গেছে তো। আর দুই পাশে আলাদা আলাদা করে দুইটা নিউক্লিয়াসের আবির্ভাব ঘটা লাগবে তাহলে এখন, তাহলে এই দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে দুই পাশে। তাহলে দুই পাশে গিয়ে ক্রোমোজোম গুলো আবার ক্রোমাটিনে পরিণত হয়েছে, স্পিন্ডল তন্তু আবার চলে গেছে, আর এই যে নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস আবার চলে আসছে, এটা টেলোফেজ। আর এইটা যেহেতু প্রাণীকোষ, কোনো কোষ প্রাচীর তো নাই সাইডে, তো সেই জন্য প্রাণীকোষে তোর কোষ প্রাচীর তৈরি হয় না আলাদা করে, মাঝখান দিয়ে অ্যামাইটোসিস বিভাজনে যেরকম হয় সেরকম মাঝখান দিয়ে ভাগ হয়ে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। তাহলে সাইটোকাইনেসিসও শেষ হয়ে যায়। তাহলে ক্যারিওকাইনেসিসও শেষ, সাইটোকাইনেসিসও শেষ, একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে গেছে। এই ভিডিওতে